গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব। অধ্যায়টির নাম হলো নিউটনীয় বলবিদ্যা। অর্থাৎ বিজ্ঞানী নিউটন তার কিছু সূত্র, অর্থাৎ নিউটনের গতিবিদ্যা সংক্রান্ত যে সূত্রগুলো রয়েছে এই চ্যাপ্টারে সেগুলো নিয়ে আলোচনা আছে। অর্থাৎ গতিবিদ্যা নিয়ে যে ধরনের আবিষ্কার বিজ্ঞানী নিউটনের ছিল তার কিছু অংশ এখানে আলোচনায় রয়েছে। আজকে আমাদের ক্লাস সংখ্যা হবে 17 এবং নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের উপর প্রথম ক্লাস। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সময় নষ্ট না করে আমরা আমাদের লেকচার শুরু করি। তো আমরা শুরুতেই বল নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে বল কাকে বলে? আমরা যদি কোনো বস্তুর উপর ধাক্কা দেই, তাই না, সেটা এক প্রকার বল প্রয়োগ করা হলো। তাহলে আমরা বল পরিমাপ করব কিভাবে? বলের সংজ্ঞাটা দিব কিভাবে? তাহলে শুরুতেই আমরা সংজ্ঞায় আসি, তারপরে বল নিয়ে বিস্তারিত আলোচনা করব। বল যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়। অর্থাৎ একটা বস্তু স্থির আছে, তার উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করতে চায়, তাকে বল বলে। তার মানে বল কি করতে পারে? গতিশীল বস্তুর গতির পরিবর্তন করতে পারে। তো এই হলো বলের সংজ্ঞা। আমরা যদি বলের ইকুয়েশনে যাই যে বল কাকে বলে, তাই না, তো আমরা কি লিখতে পারি? আমরা এফ আমরা জানি যে পি ইকুয়াল টু এফ বাই এ। তোমরা জানো পি ইকুয়াল টু এফ বাই এ, এটা হলো চাপের সংজ্ঞা থেকে। বা তাহলে এফ ইকুয়াল টু কী হবে? পি এ, তাই না? এফ ইকুয়াল টু কী হবে? পি এ। এটা হলো বলের সমীকরণ। বা বল ইকুয়াল টু আমরা আরও বিস্তারিত আলোচনা করব, আরও কিছু থিওরি আলোচনা করার পরে। বলের আরও অনেক প্রকার সমীকরণ রয়েছে। তো এই হলো বল। তো বলের সংজ্ঞা আমরা বুঝলাম। এরপর হচ্ছে মৌলিক বল। মৌলিক কথাটা দ্বারা কি বোঝো? আমরা মৌলিক কথাটা দ্বারা বুঝি যে যা অন্য কিছু থেকে তৈরি নয়। এটি স্বতন্ত্র। এটি স্বতন্ত্র, যাকে ভাঙলে কোনো কিছু পাওয়া যাবে না, তাই না? সেটা হলো মৌলিক। তাহলে মৌলিক বল অর্থাৎ যে সকল বল মূল বা স্বাধীন, অর্থাৎ যে সকল বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বা অন্য কোনো বলের কোনো রূপ নয়, বরং অন্যান্য বল হলো এই সকল বলের কোনো না কোনো রূপের প্রকাশ। ঠিক আছে? অর্থাৎ অন্যান্য যে বলগুলো রয়েছে সেইগুলো মৌলিক বলের সমন্বয়ে গঠিত। তাহলে কি বললাম? যে সকল বল মূল বা স্বাধীন, অর্থাৎ অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না, বরঞ্চ অন্যান্য বল এই মৌলিক বল থেকে উৎপন্ন হয়, তাদেরকে বলা হয় মৌলিক বল। তো এই পৃথিবীতে কয় প্রকার মৌলিক বল রয়েছে? আমরা জানি যে কি মৌলিক বল রয়েছে। একটা মৌলিক বল হলো মহাকর্ষ বল। এই মহাকর্ষ বল কিন্তু অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না, তাই না? মহাকর্ষ বল। তারপরে সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। আর একটা বল রয়েছে তাড়িৎচুম্বক বল। তাহলে আমি এখানে 4টি বলের কথা বললাম। এই 4টি বল হলো মৌলিক বল। তাহলে আমরা কি বলতে পারি? মৌলিক বল কত প্রকার? মৌলিক বল 4 প্রকার। যথা 1 নাম্বার হলো মহাকর্ষ বল, তাড়িৎচুম্বক বল, আর একটা হলো সবল নিউক্লিয় বল, আর একটা কি দুর্বল নিউক্লিয় বল। তাহলে এই 4টা বল মৌলিক বল, কারণ এই সকল বল অন্য কোনো বলের কোনো রূপ নয়, এগুলো মূল বা স্বাধীন। ঠিক আছে? একটার উপর ডিপেন্ডেবল না। তো শুরুতে আমরা মহাকর্ষ বল নিয়ে আলোচনা করব। মহাকর্ষ বল কাকে বলে? একটু চিন্তা করো যে মহাকর্ষ বল কাকে বলে। আমরা কিন্তু জানি এই কথাটা, আমরা 8-9-এও পড়েছি, মহাকর্ষ বল, অভিকর্ষ বল।
হ্যাঁ, আবার আরেকবার আলোচনা করে নিব যে মহাকর্ষ বল কাকে বলে। এই মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটা হলো মহাকর্ষ বল। আর এই বলটা মূলত ভরের কারণে, তাই না? ভরের কারণে এই বল দুটি একে অপরের উপর যে আকর্ষণ প্রয়োগ করে, তাই না? সেটা হলো মহাকর্ষ বল। সেটা হতে পারে পৃথিবীর সাথে চাঁদের, বইয়ের সাথে টেবিলের, হ্যাঁ, যে কোনো দুইটা বস্তুর মধ্যে ভরের কারণে যে আকর্ষণ বল সেটা হলো মহাকর্ষ বল। আচ্ছা, এরপরে চলে আসে তাড়িৎ চৌম্বক বল। এখানে দেখো দুইটা কথা বলা আছে, একটা হলো তাড়িৎ যেটা তড়িৎ ক্ষেত্র, আর একটা হলো চৌম্বক, তাই না? তড়িৎ আর চৌম্বক দুইটা মিলে যে বলটা হবে। তাহলে দুটি আহিত কণা তাদের আধানের কারণে, আহিত কণা বলতে কি বোঝায়? চার্জিত কণা। দুটি আহিত কণা বা দুটি চার্জিত কণা তাদের আধানের কারণে একে অপরের উপর যে বল প্রয়োগ করে, ঠিক আছে, বা যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে তাকে বলা হয় তাড়িৎ চৌম্বক বল। হ্যাঁ, এটা হতে পারে দুটি প্রোটনের মধ্যে, দুটি ইলেকট্রনের মধ্যে, তাই না? যে বল সেটা হলো তাড়িৎ চৌম্বক বল। এখানে তাড়িৎ চৌম্বক বল এদের মহাকর্ষ বলের চেয়ে অনেক গুণ বেশি। তাড়িৎ চৌম্বক বল মহাকর্ষ বলের চেয়ে অনেক গুণ বেশি। তাহলে আমরা যদি সবলতা বিবেচনা করি কোন বলটি বেশি শক্তিশালী, মহাকর্ষ বল না তাড়িৎ চৌম্বক বল, সেই হিসাবে উত্তরটি আসবে অবশ্যই তাড়িৎ চৌম্বক বল মহাকর্ষ বলের চেয়ে বেশি শক্তিশালী। আচ্ছা, তাহলে তাড়িৎ চুম্বক বলের উদাহরণ আমরা জানলাম। এখানে তাড়িৎ এবং চৌম্বক এই দুটো কথা কেন ইউজ করা হয়েছে, কেন তড়িৎ বল হয় নাই বা কেন চৌম্বক বল হয় নাই, এটি নিয়ে একটু আলোচনা করি। দুটি আহিত কণা যখন স্থির অবস্থায় যে বল প্রয়োগ করে সেটা হলো তড়িৎ বল, বা দুটি চার্জিত কণা স্থির অবস্থায় যে বল প্রয়োগ করে সেটা হলো তড়িৎ বল। এই আহিত কণা যখন গতিশীল অবস্থায় বল প্রয়োগ করে তখন আরও একটি বল সৃষ্টি হয়, সেটা হলো চৌম্বক বল। অর্থাৎ দুটি আহিত কণা তাদের গতির কারণে যে বল সৃষ্টি হয় সেটা হলো তাড়িৎ চৌম্বক বল। ওকে, সবল নিউক্লিয় বল কাকে বলে? সবল নিউক্লিয় বল, হ্যাঁ, পরমাণুর নিউক্লিয়াসে নিউক্লিয় উপাদানসমূহ একত্রে আবদ্ধ রাখে যে শক্তিশালী বল তাকে বলা হয় সবল নিউক্লিয় বল। এখানে যে নিউক্লিয় উপাদান বলা হয়েছে, কি কি সেই নিউক্লিয় উপাদান? হ্যাঁ, নিউক্লিয়াসে কি কি থাকে তোমরা জানো? আচ্ছা, নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন, তাই না? নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন, আর নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন। তাহলে নিউক্লিয়াসের নিউক্লিয় উপাদান অর্থাৎ প্রোটন আর নিউট্রন এই দুটাকে আবদ্ধ রাখে যে শক্তিশালী বল তাকে বলা হয় সবল নিউক্লিয় বল। এটি সকল মৌলিক বলের চেয়ে সর্বাপেক্ষা শক্তিশালী, ঠিক আছে? তাড়িৎ চুম্বক বল থেকে এটি প্রায় অনেক গুণ বেশি শক্তিশালী। হ্যাঁ, এর পাল্লা অত্যন্ত কম। পাল্লা বলতে কি বোঝায়? এর পাল্লা বলতে কি বোঝায়, অর্থাৎ যে দূরত্বে এটি ক্রিয়া করে, স্বল্প দূরত্বে এর পাল্লা অত্যন্ত কম এবং প্রায় কত, এখানে মানটি আমরা দেই নাই, মানটি তোমরা বই থেকে দেখে নিবে, ঠিক আছে? তাহলে সবল নিউক্লিয় বল হলো যে শক্তিশালী বলের কারণে নিউক্লিয়াসে নিউক্লিয় উপাদানসমূহ পরস্পরের সাথে আবদ্ধ থাকে। এখন আমরা দুর্বল নিউক্লিয় বল নিয়ে আলোচনা করি। যে স্বল্প পাল্লার ও স্বল্প মানের বল নিউক্লিয়াসের মধ্যে ক্রিয়া করে নিউক্লিয়াসের অস্থিতিশীলতার উদ্ভব ঘটায়। কথাটা কেমন হলো? যে নিউক্লিয়াসের অস্থিতিশীলতার উদ্ভব ঘটায় তাকে বলা হয় দুর্বল নিউক্লিয় বল। অর্থাৎ একটা নিউক্লিয়াসকে যদি আমি একটা একটা প্রোটন দিয়ে আঘাত করি বা একটা ইলেকট্রন দিয়ে আঘাত করি তখন সেটি ভেঙে যাবে, তাই না? হ্যাঁ, তো এই যে ভেঙে যায় একটার কারণে একটা, তাই না? এটা হলো দুর্বল নিউক্লিয় বলের কারণে। যে স্বল্প পাল্লার ও স্বল্প মানের বল নিউক্লিয়াসের মধ্যে ক্রিয়া করে তাকে অস্থিতিশীল করে তোলে, ঠিক আছে? তাকে বলা হয় দুর্বল নিউক্লিয় বল। এই বলের পাল্লাও খুবই কম, এই বলের পাল্লাও খুবই কম থাকে। জড়তা খুব সুন্দর একটি বিষয়।
জড়তা আমাদের প্রত্যেকের মধ্যে জড়তা কাজ করে, তাই না? আমরা যখন ঘুমিয়ে থাকি মনে হয় যে এইভাবেই থাকি, তাই না? ঘুম থেকে জাগতে ইচ্ছা করে না। তো জড়তা আসলে কি? কোনো কিছু যেভাবে আছে ঠিক সেইভাবে থাকতে চাওয়ার যে ইচ্ছা, কোনো কিছু যেভাবে আছে সেইভাবে থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটি মূলত জড়তা। তাহলে পদার্থ যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা যে ইচ্ছা, তাকে বলা হয় জড়তা। জড়তা কয় প্রকার? দুই প্রকার। একটা হলো স্থিতি জড়তা আর একটা হলো গতি জড়তা। স্থির স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা আর গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটা হলো কি গতি জড়তা। আমরা উদাহরণ হিসাবে কি বলতে পারি? ধরো যে একজন বাসের সিটে বসে আছে, হ্যাঁ, বাসটি স্থির অবস্থায় আছে, ঠিক আছে? একজন বাসের সিটে বসে আছে, বাসটি স্থির অবস্থায় আছে। যখন বাসটি গতিশীল হয় তখন লোকটি কোন দিকে ঝুলে পড়বে? সামনের দিকে না পিছনের দিকে? হ্যাঁ, যখন বাসটি গতিশীল হয় তখন লোকটি পিছনের দিকে ঝুঁকে পড়বে, তাই না? অর্থাৎ গতির কারণে শরীরের নিচের অংশ গতিশীল হয়েছে, ঠিক আছে, কিন্তু উপরের অংশ স্থির থাকতে চায়। এটা হলো স্থির জড়তা, অর্থাৎ তার শরীরের উপরের অংশ যে অবস্থায় ছিল ওই অবস্থায় থাকতে চায়, কিন্তু বাসটি যখন গতিশীল হলো তখন নিচের অংশ সামনের দিকে চলে গেল। তাহলে এটি স্থির জড়তা বা স্থিতি জড়তা। ঠিক যখন বাসটি ব্রেক করবে অর্থাৎ থামবে, তখন আবার কি হয়? শরীরের নিচের অংশ সামনের দিকে চলে যায়, শরীরের নিচের অংশ পিছনের দিকে চলে যায়, অর্থাৎ থেমে যায়, কিন্তু শরীরের উপরের অংশ সামনের দিকে এগিয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, স্থিতি জড়তা গতি জড়তা নিয়ে আমরা বুঝলাম। আচ্ছা, বিজ্ঞানী নিউটন, তাই না? আমরা খুব কম সংখ্যক লোক আছি যারা মোটামুটি পড়াশোনা করি, নিউটনকে চিনি না। হ্যাঁ, এমন লোক খুব কম আছে। বিজ্ঞানী নিউটন, যার পদচারণা অর্থাৎ প্রায় বিজ্ঞানের সকল সেক্টরে রয়েছে। হ্যাঁ, ইনি এমনই একজন বিজ্ঞানী, খুবই বিখ্যাত বিজ্ঞানী। তার চিন্তাধারা খুবই প্রখর ছিল। তো বিজ্ঞানী নিউটন বস্তুর ভর, গতি ও বলের মধ্যে সম্পর্ক স্থাপন করে তিনটা জিনিস, কি কি? বস্তুর ভর, গতি ও বলের মধ্যে সম্পর্ক স্থাপন করে তিনটি সূত্র আবিষ্কার করেন, ঠিক আছে? তিনটি সূত্র আবিষ্কার করেন। তো এই তিনটি সূত্র কে আমরা নিউটনের গতিসূত্র বলে থাকি। সেই সূত্র তিনটি কি, এটি নিয়ে আমরা একটু আলোচনা করব। বাহ্যিক বল প্রয়োগে, নিউটনের প্রথম সূত্র, বাহ্যিক বল প্রয়োগ করে বস্তুর অবস্থা পরিবর্তন করতে বাধ্য না করলে, তাই না? বাহ্যিক বল প্রয়োগ করে বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু কি থাকবে? চিরকাল স্থির থাকবে, এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল পথে চলতে থাকবে, তাই না? আমি যদি বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না করি তাহলে কি হবে? স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। এটা হলো নিউটনের প্রথম সূত্র। আচ্ছা, দ্বিতীয় সূত্র এখানে কি আছে একটু দেখো। দ্বিতীয় সূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগ কাকে বলে? ভর ও বেগের গুণফলকে কি বলা হয়? ভরবেগ, তাই না? সেই ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। আমরা এই দ্বিতীয় সূত্রের মাধ্যমে এ ধরনের একটি প্রমাণ আমরা করেছিলাম, F=ma। তোমরা এই সূত্রটি অনেকেই জানো, তাই না? এটি ফিজিক্সের একটি গুরুত্বপূর্ণ সূত্র, F=ma, অর্থাৎ ভর এবং ত্বরণের সাথে বলের একটা সম্পর্ক।
এটি মূলত দ্বিতীয় সূত্র থেকে প্রমাণিত হয় নিউটনের। ঠিক আছে, তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটবে। এরপরে আসি তৃতীয় সূত্র। এই তৃতীয় সূত্রের প্রয়োগ আমরা মাঝে মাঝে বাস্তব জীবনের বিভিন্ন ঘটনার মাধ্যমে ব্যাখ্যা করতে পারি, তাই না? আমরা যদি কাউকে আঘাত করি তাহলে তো প্রতিঘাত পেতেই হবে। আমরা যদি কাউকে মারি বা সে তো বসে থাকবে না, আমাকেও মার খেতে হবে, তাই না? এটা হলো নিউটনের তৃতীয় সূত্র, যে প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া থাকবে। এমন না যে শুধু ক্রিয়াই কাজ করবে, প্রতিক্রিয়া কাজ করবে না, এমন হতে পারে না, তাই না? তাহলে বিজ্ঞানী নিউটন কি বলছেন, যে প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। যেমন আমরা যদি হাঁটার সময় আমরা পা দিয়ে মাটির উপর যে বল প্রয়োগ করি, তাই না, সেটি হলো ক্রিয়া। মাটিও কিন্তু আমাদেরকে তার প্রতিক্রিয়া, যতটুকু বল আমি দিব, সেটিও কিন্তু আমাদেরকে ততটুকু বল দিবে। যদি সেই বলটি না দিত তাহলে কিন্তু আমরা হাঁটতে পারতাম না, তাই না? আমরা কি হাওয়ায় হাঁটতে পারি না? কেন পারি না? কারণ আমরা হাওয়ায় বল প্রয়োগ করলে হাওয়াটি তার প্রতিক্রিয়া বল ওইভাবে দিতে পারে না, তাই না? তো প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ভরবেগ, একটু আগে বললাম যে ভরবেগ কাকে বলে। ভর ও বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। কোনো বস্তুর ভর যদি এম হয়, তাই না, এবং বেগ যদি ভি হয়, তাহলে ভরবেগ পি ইকুয়াল টু কী হবে? এম ভি, মোমেন্টাম ভরবেগ। তাহলে এখানে ইকুয়েশনের মাধ্যমে বোঝা যাচ্ছে যে ভরবেগ একটি ভেক্টর রাশি। কেননা বেগ একটি ভেক্টর রাশি আর ভর তো স্কেলার রাশি, তাহলে ভর স্কেলার রাশি হলেও ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি। ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড, এটি কিভাবে আসলো? এখানে ভর আছে, তাই না? এই ভরের একক কি? কেজি। আর বেগের একক কি? এমএস ইনভার্স 1। তাহলে ভরবেগের একক হলো কেজি এমএস ইনভার্স 1, আর তার মাত্রা এমএল টি ইনভার্স 1। হ্যাঁ, এই মাত্রাটিও আমরা কিভাবে শিখতে পারি? এখানে এম হচ্ছে কার মাত্রা? ভরের মাত্রা। এল দৈর্ঘ্যের মাত্রা, অর্থাৎ মিটার, যেটা মিটারের পরিবর্তে এল, আর টি হচ্ছে সময়ের মাত্রা, তাই না? এই তিনটা এমএল টি ইনভার্স 1। তাহলে ভরবেগের একক জানলাম, মাত্রা জানলাম, ভরবেগ কী ধরনের রাশি সেটিও জানলাম। ভরবেগ কাকে বলে? বস্তুর ভর ও বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র, যখন কোনো ব্যবস্থার উপর প্রযুক্ত বাহ্যিক নিট বল শূন্য হয়, যখন কোনো ব্যবস্থার উপর প্রযুক্ত বাহ্যিক নিট বল শূন্য হয়, তখন ব্যবস্থাটির মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ মোট ভরবেগ কী থাকে? সংরক্ষিত থাকে, চেঞ্জ হয় না। হ্যাঁ, এটাই হলো ভরবেগের সংরক্ষণ সূত্র। আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে একটি গাণিতিক সূত্র আমরা জানি। সেই সূত্রটি হলো m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2, তাই না? এ ধরনের একটি সূত্র জানি, ভরবেগের সংরক্ষণ সূত্র। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনা পর্যন্তই থাকবে। আজকে যতটুকু আলোচনা করলাম, অর্থাৎ নতুন একটি অধ্যায় শুরু করলাম। হ্যাঁ, আমাদের কিন্তু অলরেডি 2টো অধ্যায় শেষ হয়ে গেছে, আজকে 3 নাম্বার অধ্যায়। তো তোমরা তোমাদের পড়াশোনাটাকে কোনোভাবেই যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবে, সময়টাকে কাজে লাগাবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।